নমস্কার। এই মুহূর্তে ঠিক সন্ধ্যে 7টা মানেই আপনারা জানেন এক কথায় অঞ্জনের সঙ্গে স্পেশাল শো। আজ যা নিয়ে আলোচনা হবে, সত্যি আমার এই বিষয় নিয়ে কথা শুরু করার আগে দুটো কথা বলা অত্যন্ত জরুরি। জয় শ্রীরাম এই শব্দটাতে সত্যি কি কোনো রাজনৈতিক বাতাবরণ তৈরি করা যায়, বা এই জয় শ্রীরামের সাথে সত্যি কি কোনো রাজনৈতিক দলের রঙের কোনো প্রাসঙ্গিকতা নির্ভর করে চলে? না হলে আজ একেবারে এই রাম নিয়ে যখন একেবারে বিজেপিকে বারবার করে বেধা হয়, বারবার করে যখন নিশানা করা হয়, তখন বিজেপি থেকে বলা হয় তারা সাম্প্রদায়িকতার দল করেন না। কিন্তু এবার কি হলো? এবার তো একেবারে লোকসভার সেই সাংসদ, একেবারে বলা যেতে পারে দেবশ্রী চৌধুরী স্বয়ং নিজে বলে বসলেন এক বিস্ফোরক মন্তব্য। আমি রয়েছি অঞ্জন আপনাদের সঙ্গে, ঠিক ঘড়ি কাটায় সন্ধ্যে 7টা। আর এখন আগে দেখবো এক বিশেষ প্রতিবেদন, তারপর আসছি বিশদ আলোচনায় ঠিক কেন এই বিষয় নিয়ে আলোচনা হচ্ছে। দেখুন, রাম নিয়েই রাজনীতি করবো, এটা ভারতবর্ষের প্রাণ, এটা ভারতবর্ষের স্পন্দন। আমরা রামকে নিয়ে যেটা করি সেটা সদর্থক রাজনীতি, আর বিরোধীরা রামকে নিয়ে যেটা করে সেটা ঘৃণ্য রাজনীতি। আমরা রামচন্দ্রকে, ভারতবর্ষের আত্মাকে ফেরাতে চাই। রাম মানে শ্রেষ্ঠ, রাম মানে ভারতবর্ষের আত্মা, রামচন্দ্র মানে আমাদের সংস্কৃতি, রামচন্দ্র আমাদের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত শিরায় শিরায় যে রক্ত ধমনীতে প্রবাহিত হয় সেটা জয় শ্রীরাম। তাকে নিয়ে আমরা রাজনীতি করি, তাকে আমরা প্রতিষ্ঠিত করতে চাই। এটা আমাদের শপথ, এটা আমরা আগে করেছি, আমরা ভবিষ্যতে করব। একেবারে আপনাদের শোনালাম দেবশ্রী চৌধুরী ঠিক কি বলেছিলেন। আর এই ঘটনাকে নিয়েই তরজা একেবারে তুঙ্গে, বলা যেতে পারে রাম কার, এবং এই রাম নিয়েই তরজা শুরু হয়েছে যে রাম নিয়েই রাজনীতি করবেন তিনি। একেবারে বিশদে আলোচনায় ফিরবো, কিন্তু তার আগে একটু আলাপচারিতা করে নিই। এই মুহূর্তে একেবারে স্টুডিওতে রয়েছে আমাদের সঙ্গে মাননীয় গৌরাঙ্গ চৌহান, তৃণমূল নেতা, এবং একই সাথে আমাদের সঙ্গে রয়েছেন মাননীয় চন্দন সিং, বিজেপি নেতা। আপনাদের দুজনকেই ট্রাইব টিভিতে স্বাগত জানাই। কিন্তু তার আগে একেবারে যে প্রশ্ন উঠছে একেবারে দেবশ্রী চৌধুরীর করা মন্তব্যকে ঘিরে, সেই মন্তব্য প্রসঙ্গেই প্রথম সুযোগ দেব চন্দনবাবুকে। চন্দনবাবু, কিভাবে নিজেদেরকে ডিফাইন করবেন? যে কথা এতদিন অবধি আপনাদের সম্বন্ধে বলা হতো যে আপনারা সাম্প্রদায়িকতার দল করেন না, আপনারা কোনো রকম ধর্ম নিরপেক্ষ একটি দল, এবং ধর্ম নিয়ে আপনারা কোনো রকম রাজনীতি করেন না, কিন্তু আপনার সাংসদ, আমাদের সাংসদ, একেবারে রায়গঞ্জের সাংসদ, তিনি তো একেবারে প্রকাশ্যে বলে ফেললেন। তার কথা প্রসঙ্গে কি এবার বলতে পারবেন আপনি যে সত্যি আপনারা সাম্প্রদায়িকতার দলটা করেন না? চন্দনবাবু নমস্কার। প্রথমে বলি, আমাদের মাননীয় সংসদ যে এই শ্রীরামকে নিয়ে যে কথা বলেছে, খুব ভালো কথা বলেছে উনি। প্রথমে বলি যে নানান জায়গায় কিন্তু এই রাম নিয়ে অনেকের খুব অনীহা, অনেকের রাম নামে তাদের অনেক বিরক্তিবোধ হয়, যার জন্য প্রত্যেক জায়গায় কিন্তু এই একই প্রশ্ন উঠে আসে যে বিজেপি পার্টি রাম নিয়ে রাজনীতি করছে, এই করছে, সেই করছে। তো এখন একটা কথা বলি যে আমাদের বর্তমান যে দলগুলো আছে যারা রাম বিরোধী দল, যেরকম রাম বিরোধী দলগুলো কিন্তু এখন এনডি জোট হয়েছে। তার মধ্যে হচ্ছে 1986 সালে মুলায়ম সিং যাদব তখনকার ইউপির মুখ্যমন্ত্রী ছিলেন, তখন আমাদের কারসেবকের উপরে কিন্তু গুলি চালানোর অর্ডার দিয়েছিলেন। সেই ক্ষেত্রে আমাদের অনেক ভক্ত মারা যায়। এবং আমাদের কংগ্রেস পার্টির থেকে বলা হয়েছিল যে রামের যে ওটা জন্মভূমি বা রামের জন্ম হয়েছিল সেটার প্রমাণ কী আছে, তার জন্য ওনারা কিন্তু 25 থেকে 26টা উকিল দাঁড় করিয়েছিল। তো এরা রামের বিরোধী। এবং আমাদের বর্তমান রাজ্যের যে রাজ্য নেত্রী আছে সেও কিন্তু রামের নামে তার কিন্তু খুব অসুবিধা, রাম নাম নিলেই তিনি কিন্তু রেগে যায়। তো বর্তমান যারা রাম বিরোধী দলগুলো আছে তারা কিন্তু সবসময় এক শ্রেণীর লোককে ভরকানোর চেষ্টা করছে। অতএব আমরা কিন্তু এই জায়গাটা পরিষ্কার করে বলছি যে রাম নিয়ে রাজনীতি করি বলে রাম নিয়ে আমরা কিন্তু নোংরা রাজনীতি করছি না। রাম নিয়ে রাজনীতি করছি আমাদের দেশবাসীকে নিয়ে, আমাদের পরিকাঠামো নিয়ে, আমাদের সকলের যাতে। চন্দনবাবু খুব বি স্পেসিফিক। আপনি বলছেন যে বাজে রাজনীতি বা ভালো রাজনীতি, প্রসঙ্গটা ভালো রাজনীতি বা খারাপ রাজনীতির নয়, প্রসঙ্গটা অত্যন্ত স্পেসিফিক যে আপনারা রাজনীতিটা করছেন, এটা স্বীকার করছেন। তার মানে কোনো এক জায়গাতে যে আপনারা সাম্প্রদায়িকতার দলটা করছেন। প্রাণ পুরুষ হচ্ছে রাম,
আমাদের প্রাণ শুধু আপনাদের কেন, সব পার্টির হতে পারে, জন্ম থেকে মৃত্যু সনাতন ধর্মের প্রত্যেকটি মানুষের প্রাণ প্রতিষ্ঠা তিনি করতে পারেন, কিন্তু প্রশ্ন সেখানে নয়, রাম কিন্তু প্রাণ পুরুষ নিয়ে প্রশ্ন নয়। প্রশ্ন উঠছে চন্দনবাবু, প্রশ্ন এখানে এটাই উঠছে যে আপনি কি এটা মানছেন, আপনি কি এটা তাহলে মানছেন যে আপনারা সাম্প্রদায়িকতার দলটা করেন? দেখুন, আমি একটা কথা বলছি যে আমরা রাম নিয়ে রাজনীতি করে সাম্প্রদায়িক করে নিয়ে যে আমরা রাজনীতি, সেটা কিন্তু আমরা কোনো সময় বলছি না, কিন্তু সেটা এই বিষয়টাকে নেগেটিভ ভাবে নিলে হবে না, আপনারা পজিটিভ ভাবে নেবেন। আপনার সাংসদ, আমাদের সাংসদ একেবারে তো প্রকাশ্যে তিনি এই কথাটি বললেন যে রাম নিয়েই রাজনীতিটা করছে, ঠিক বলেছে। এবং বারে বারে আমি আরেকটা বলছি তো যে বিষয়টা রামের নামের যাদের অনীহা তাদের ক্ষেত্রে এই জবাবটা, যে আপনারা বারে বারে প্রশ্ন ছুড়ে দিচ্ছেন যে বিজেপি পার্টি সবসময় নাকি রাম নিয়ে রাজনীতি করছে। অবশ্যই অবশ্যই রাজনীতি করবো, অবশ্যই আমাদের রাম প্রাণ আপনারা কি তাহলে এক্সট্রা মাইলেজ পেলেন এবার থেকে কি আপনাদের? চন্দ্রবাবু আসবো, একেবারে গৌরাঙ্গবাবুর কাছে আসবো। গৌরাঙ্গবাবু, তাহলে কি আপনারা এবার থেকে একটা এক্সট্রা মাইলেজ পেলেন, এবার কি বলার একটা সুযোগ পাবেন? এবার এক্সাম্পল সেট করতে গিয়ে কি আপনারা বারবার করে দেবশ্রী চৌধুরীর নামটা নেবেন? না, অবশ্যই আমরা প্রথম দিন থেকেই বলে আসছি, শুধু রামকে নিয়ে গৈরীকরণ করবার জন্য এবং অন্যান্য জাতি এবং সম্প্রদায়ের মধ্যে বিভেদ সৃষ্টি করে দাঙ্গার পরিবেশ সৃষ্টি করবার জন্য বিজেপি সবসময় রামকে তুরুপের তাস হিসেবে ব্যবহার করেছে। আমি একটু সময় চেয়ে নিব আপনাদের কাছে। আজকে আমাদের সাংসদ যেখানে হচ্ছে মন্দির পরিষ্কার করছেন, তিনি হচ্ছে 5 বছর ধরে সাংসদ রয়েছেন সেখানে। বন্দর এলাকার রাম মন্দিরের ডেভেলপমেন্ট, ওই মন্দিরটি অনেক পুরনো, ডেভেলপমেন্টের জন্য তিনি একটা কাজও করেন নাই ওই এলাকার। যদি করে থাকেন তাহলে আজকে তিনি বলবেন, অবশ্যই বলবেন যে বন্দর এলাকার রাম মন্দিরের জন্য এবং রামের ওইখানটা যে মন্দিরটা রয়েছে সেটা ডেভেলপমেন্টে কোনো প্রকার অবদান নেই। ঠিক 5 বছর ধরে তিনি সাংসদ রয়েছেন। রায়গঞ্জ লোকসভা কেন্দ্রে তার কোনো অবদান জিরো। তিনি যে প্রতিশ্রুতি দিয়েছিলেন সেগুলো মিথ্যাচার। দ্বিতীয় কথা, রামকে নিয়ে যদি রাজনীতিকরণ নাই হয় তাহলে গোটা দেশ জুড়ে রাম মন্দির নামে বিজেপির কর্মকর্তারা ওটা তো ট্রাস্ট বডি এবং অনেক দিন থেকে কেস চলছিল, হাইকোর্ট সুপ্রিম কোর্ট যাচ্ছিল, সেখানটায় গোটা দেশ জুড়ে বাড়ি বাড়ি থেকে কর্মকর্তারা টাকা তুললেন। সেই টাকা তুলে ট্রাস্টে গেল কি গেল না তার কোনো হিসাব নথি কিচ্ছু নেই। দ্বিতীয় নাম্বার, রামের ক্ষেত্রে রামকে নিয়ে শুধু ব্যবসা করার জন্য এবং নিজের ভোট ব্যাংক বাড়ানোর জন্য এবং সমাজে দাঙ্গা লাগানোর জন্য রামকে ব্যবহার করা হয়েছে। রামের সত্য, নিষ্ঠা, আদর্শ এবং প্রত্যেকটা মানুষের জন্য কাজ করার সেই কাজ কিন্তু বিজেপি করে উঠে নাই, করতে পারে নাই। যে জায়গায় গেছে, যে স্টেটে গেছে, যেখানে যে অন্য সম্প্রদায়ের মানুষ আছে, সেই সম্প্রদায়ের মধ্যে ভোট বিভাজনের রাজনীতি করবার জন্য রামকে ইউজ করা হচ্ছে। তৃণমূল কংগ্রেসও রামকে সমর্থন করে। আমরা মমতা বন্দ্যোপাধ্যায় সিয়া রাম বলছি। সীতা এখানে উপেক্ষিত, অবহেলিত। সীতা হচ্ছে আমাদের ভারত মাতা, সীতা হচ্ছে আমাদের এখানকার হচ্ছে আদর্শ। যদি থাকে তাহলে রাম যদি থাকে সীতাও থাকবেন, কারণ এই আমরা সিয়া রামের কথা বলছি এবং রাম এবং সিয়া রাম দুটোকে একসাথে করে তারা বলতে পারেন না। শুধুমাত্র নিজের জায়গা এবং নিজেকে। আজকে রাম মন্দির উদ্বোধনে শঙ্করাচার্যরা যাচ্ছেন না প্রাণ প্রতিষ্ঠা করতে, সেখানে কে যাচ্ছেন? সেখানে নরেন্দ্র মোদী যাচ্ছেন। বেশ একেবারে এই তাপ উত্তাপ চলবে, এই ডিবেট চলতে থাকবে। বিতর্কের শুরুটা আজ থেকে না, এই ঠিক বিতর্কটা 1885 সাল থেকে। বিতর্কের শুরু কিন্তু বহুদিন আগে। সেই সময় মহন্ত রঘুবীর দাস নামে অযোধ্যার এক পুরোহিত এবং রামায়ণ বিশেষজ্ঞ প্রথম এই মামলাটি করেন। সালটা 1885। ফৈজাবাদ কোর্টে মামলা করে তিনি জানান, বাবরি মসজিদের চত্বরের বাইরের চাবুতারায় উঁচু বাঁধানো স্থান রামচন্দ্রের নাকি জন্মস্থান। ইতিহাসের লম্বা গতিপথে সেখানে মোগল আক্রমণের সময়ে মসজিদ গড়ে উঠলেও আসলে এখানে মন্দির ছিল এক সময়। সেই স্থানটিতে তারা মন্দির তৈরি করতে চান, কিন্তু তৎকালীন সেক্রেটারি অফ স্টেট লর্ড উডহাউস সেটি বাতিল করে দিয়েছিলেন। তাই তিনি তার বিরুদ্ধে মামলা করেন, যদিও সেই সময় বিশেষ এগোয়নি মামলা। সেই 1885 আর আজ 2024 একেবারে 22শে জানুয়ারি আবারও প্রতিষ্ঠা হতে চলেছে
চলেছে এই রাম মন্দির। আর এই নিয়েই তরজা একেবারে তুঙ্গে। আর যেই সুদূর উত্তরপ্রদেশ সেখান থেকে শুরু করে একেবারে রায়গঞ্জে বলা যেতে পারে বাংলার একরকম এক উত্তরের জায়গাতে নতুন করে এক বৈশিষ্ট্য শুরু হলো, নতুন করে এক বাকবিতণ্ডা রাজনৈতিক তরজা শুরু হলো। শুরু করলেন কে? একেবারে সাংসদ দেবশ্রী চৌধুরী। আর এই বিষয় নিয়ে একটা ছোট্ট প্রতিবেদন আগে দেখি, তারপর জানার চেষ্টা করব, বোঝার চেষ্টা করব আগামী 1 ঘন্টায় রাম তুমি কার। দেখো, আগামী 22শে জানুয়ারি অযোধ্যায় রাম মন্দির উদ্বোধন। তার আগে রামকে নিয়ে রাজনীতি বিজেপি সাংসদের। রায়গঞ্জ বন্দর এলাকায় রামসীতা মন্দিরে সাফাই কর্মসূচি পালন করেন রায়গঞ্জের সাংসদ দেবশ্রী চৌধুরী। আগামী 22শে জানুয়ারি অযোধ্যায় রাম মন্দিরের আনুষ্ঠানিক উদ্বোধন হবে। এমন পরিস্থিতিতে বিজেপি যে রামকে নিয়ে রাজনীতি করছে তা প্রকাশ্যে জানিয়ে দিয়েছেন খোদ সাংসদ দেবশ্রী চৌধুরী। দেবশ্রী চৌধুরীর এই বক্তব্যকে ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক বিতর্ক। রাম নিয়েই রাজনীতি করব, এটা ভারতবর্ষের প্রাণ, এটা ভারতবর্ষের স্পন্দন। আমরা রামকে নিয়ে যেটা করি সেটা সদর্থক রাজনীতি, আর বিরোধীরা রামকে নিয়ে যেটা করে সেটা ঘৃণ্য রাজনীতি। আমরা রামচন্দ্রকে, ভারতবর্ষের আত্মাকে ফেরাতে চাই। রাম মানে শ্রেষ্ঠ, রাম মানে ভারতবর্ষের আত্মা, রামচন্দ্র মানে আমাদের সংস্কৃতি, রামচন্দ্র আমাদের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত শিরায় শিরায় যে রক্ত ধমনীতে প্রবাহিত হয় সেটা জয় শ্রীরাম। তাকে নিয়ে আমরা রাজনীতি করি, তাকে আমরা প্রতিষ্ঠিত করতে চাই। এটা আমাদের শপথ, এটা আমরা আগে করেছি, আমরা ভবিষ্যতে করব। 22শে জানুয়ারি অযোধ্যায় রাম মন্দির উদ্বোধন, কিন্তু তার আগেই রামকে নিয়ে রাজনীতি করার কথা প্রকাশ্যে ঘোষণা করলেন রায়গঞ্জের বিজেপি সাংসদ দেবশ্রী চৌধুরী। সাংসদের এই বক্তব্যকে ঘিরে শুরু হয়েছে জোর বিতর্ক। এবারে এই প্রসঙ্গে পাল্টা প্রতিক্রিয়া দিলেন রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণী। তিনি জানান, রাজনৈতিক পটভূমিতে দেবশ্রী চৌধুরী হচ্ছেন একটি অচল মুদ্রার মতো। ওনার কথার আমি সেই হিসাবে গুরুত্ব দিতে চাই না, তবুও উনি যে রামের ত্যাগ আর রাম রাজত্বর কথা বলছেন এটা ওনার মুখে শোভা দেয় না। উনি যে হিসাবে মানুষদের সাথে নিষ্ঠুর ব্যবহার করেন, অপব্যবহার করেন, ওনার সাংসদ এরিয়ায় ওনাকে দেখা যায় না। তো অতএব উনি যদি রামায়ণের যদি একটা ক্যারেক্টারকে যদি ওনার সাথে তুলনা করা যায় তাহলে সুরপঙ্খার সাথেই ওনার তুলনা হয়। ওনার মুখে রামের কথা শোভা দেয় না। আমার বাড়িতেও রাম দরবার আছে, রাম মন্দির আছে, হ্যাঁ, আমি দৈনিক পূজা অর্চনা করি। রাম আমাদের হৃদয়ে আছে। রাম মানে ভারতবর্ষের রাম মন্দিরটা যেটা হচ্ছে ভারতবর্ষের ধরোহর, এটা কোনো রাজনৈতিক দলের হতে পারে না। রাম মন্দির এখন কেউ যদি ভাবে নাও তৃণমূল করে, কেউ অন্য দল করে, তারা কি ওই রাম মন্দিরের দর্শন করার সুযোগ পাবে না? তো আজকে নিশ্চিত আমরা তৃণমূল করি কিংবা যারা অন্যান্য দল করি, আমাদের সবার মধ্যে রাম মন্দির নিয়ে আবেগ রয়েছে, বিশেষ করে আমরা যারা সনাতন ধর্মী। হ্যাঁ, আর কিন্তু সেটা আবেগ, ধর্ম নিজের জায়গায় আছে। আমাদের মুখ্যমন্ত্রী শিখিয়েছেন যে ধর্ম যার যার, উৎসব সবার। তো আমরা রাজনীতিতে কোনো সাম্প্রদায়িকতা আমরা বরদাস্ত করব না। রাজনীতি করব, ডেভেলপমেন্টের নামে রাজনীতি করব, উন্নয়ন বিকাশ আমাদের এলাকায় হবে, লোককে ভালো পরিষেবা দেবো, সেটা নিয়ে রাজনীতি করব। আর ওনার কাছে এইসব দেওয়ার আর করার কিছু নেই। সেই জন্য উনি মানুষকে ভ্রমিত করার জন্য এই ধরনের উক্তি করছেন, আমি তার তীব্র নিন্দা। দেবশ্রী চৌধুরীর এই বক্তব্য নিয়ে সোচ্চার হয়েছে সিপিআইএম। সিপিআইএম এর সম্পাদক মণ্ডলীর সদস্য উত্তম পাল জানিয়েছেন, মানুষের প্রকৃত সমস্যাকে গুরুত্ব না দিয়ে দেশের বিজেপি রাম মন্দির, রাজ্যের তৃণমূল কংগ্রেস জগন্নাথ মন্দির নির্মাণে ব্যস্ত। সিপিআইএম পার্টি মানুষের প্রকৃত সমস্যা নিয়ে রাজনীতি করে। মানুষের দুবেলা দুমুঠো ভাত, কৃষকের ফসলের ন্যায্য দাম, বেকারদের কাজের দাবিতে আন্দোলন করে সিপিআইএম। রাজনীতি আর ধর্ম দুটো স্বতন্ত্র বিষয়। আমরা যারা সিপিআইএম দল করি, আমরা মানুষের রুটি রুজির লড়াইয়ের কথা বলি। ছাত্রের শিক্ষা, যুবর কর্মসংস্থান, কৃষকের ফসলের ন্যায্য দাম, মা বোনদের সম্ভ্রম রক্ষা, এটা আমরা বলি। ওদের কাছে দেশের বুভুক্ষা, অশিক্ষা, চিকিৎসা ব্যবস্থা, এটা ওদের কাছে কোনো বিষয় নয়। ওদের কাছে বিষয় হচ্ছে মন্দির বানাতে হবে। মন্দির বানান না, মন্দির ছিল তো।
যুগ যুগ ধরে মন্দির ছিল, মসজিদ ছিল, গির্জা ছিল, গুরুদুয়ারা ছিল, আছে, ভবিষ্যতেও থাকবে। আমরা এর বিরোধী নই। ধর্ম যখন রাজনীতির ময়দানে আসে, সেটা হচ্ছে একটা সংখ্যাগরিষ্ঠের ধর্ম সংখ্যালঘিষ্ঠের ধর্মের উপরেতে আক্রমণ শানায়, তাদেরকে ভীত সন্ত্রস্ত করে। আমরা এই ভিন্ন কাজকে আমরা বিরোধিতা করছি। রাম মন্দিরটা হচ্ছে সরকারের একটা নির্বাচনী এজেন্ডা, ফলে 22শে জানুয়ারি তার করবেন, মোদী বাবু করবেন। অ্যাকচুয়ালি আমাদের হিন্দু ধর্ম এটা শিখতে হচ্ছে মোদির কাছ থেকে, যে মোদির বাপ ঠাকুর দাদার আমলে এটা ছিল না, মোদী নতুন করে শেখাচ্ছেন হিন্দু ধর্মটাকে। তবে সাধারণ মানুষের কথায় ধর্মকে নিয়ে এভাবে রাজনীতি করাটা শ্রেয় না। কিন্তু দেবশ্রী চৌধুরীর এমন মন্তব্যে সামান্য হলেও আঘাত পেয়েছেন হিন্দুরা, এমনটাই মনে করছেন রাজনীতিবিদদের একাংশ। একেবারে স্পেসিফিক একটা প্রশ্ন করব, চন্দনবাবু রয়েছেন আমাদের সঙ্গে, কিন্তু তার আগে ইন্ট্রোডিউস করব, এই মুহূর্তে রয়েছে আমাদের সঙ্গে উত্তম পাল, মাননীয় উত্তম পাল রয়েছেন, সিপিআইএম নেতা। উত্তমবাবু, আপনাকেও স্বাগত জানাই ট্রাইব টিভিতে। আপনি জানেন যদিও বা আপনার কাছেও পৌঁছে গিয়েছিল ট্রাইব টিভির ক্যামেরা, এবং আপনি আপনার বক্তব্য, মূল্যবান বক্তব্য রেখেছেন এই বিষয়টি নিয়ে। একেবারে বলা যেতে পারে দেবশ্রী চৌধুরী করা মন্তব্যকে ঘিরে আপনিও স্টেটমেন্ট দিয়েছেন। আপনাকেই সরাসরি জুড়িয়েছি আজ ট্রাইব টিভির পর্দায়। কিন্তু যে বিষয় নিয়ে আলোচনা হচ্ছে, সেই বিষয়ে আসবার আগে চন্দনবাবুর কাছে আসবো। চন্দনবাবু, যদি আমি খুব ভুল না করি বা আমার চোখ যদি খুব ভুল না করে, আপনি একেবারেই পিছনে দাঁড়িয়েছিলেন যখন দেবশ্রী চৌধুরী সেই প্রশ্নগুলো করছিলেন, দেবশ্রী চৌধুরীকে প্রশ্ন করা হচ্ছিল সংবাদ মাধ্যমের থেকে, এবং আপনি পেছনে ছিলেন, এবং সেই সময়কালীন অবস্থাতে আপনি শ্রীরামেরই বেশ স্লোগান দেওয়ার চেষ্টা করছিলেন। তখন এক প্রকার বিরক্ত হলেন মাননীয়া দেবশ্রী চৌধুরী, এবং সেই সময়তে যে বিরক্ত হলেন তখন তো জয় শ্রীরামেরই আপনি স্লোগান দিচ্ছিলেন। মানে আপনাদের মধ্যে জয় শ্রীরাম স্লোগানটা বেশি ইম্পর্টেন্ট ছিল নাকি প্রেস মিটে সেই কথোপকথনটা বেশি ইম্পর্টেন্ট ছিল? বিষয়টা হচ্ছে, আমরা মন্দিরে স্বচ্ছতা অভিযানে গিয়েছিলাম, এবার আমরা জয় শ্রীরামের ধ্বনি দিচ্ছি, বা আমরা যে কোনো সময় আমরা কোনো কার্যক্রমের ক্ষেত্রে আমরা কিন্তু শ্রীরামের নাম নিই। এবার যেহেতু আমাদের না বিরক্ত হয়নি, যেহেতু এক জায়গায় বাইট দিচ্ছিল, আমরা তো পেছনে ছিলাম, তো বিষয়টা হচ্ছে আমরা সেখানে জয় শ্রীরাম বলে ধ্বনি দিতে চাইছি, বা কয়েকবার দিয়েও ছিলাম, কিন্তু সেখানে ওইখানে একটু মাইকের যে কথা যারা রেকর্ড করছিল সেক্ষেত্রে অসুবিধা হতে পারে, তো সেটা কোনো বিরক্ত হয়নি, সেটা না বিরক্ত হয়নি, ওটা জয় শ্রীরাম নিয়ে যে এত বিরক্ত হয়নি, ওই জায়গাটা একটু আমাদেরকে থামতে বললো, তারপরে আমরা যথেষ্টভাবে জয় শ্রীরাম ধ্বনি দিয়েছি, পরেও দিয়েছি। আর আপনাদের যে যারা সাংবাদিক ছিল তাদেরকে বলবেন, তারপরে আমরা অনেকক্ষণ ধরে সে গান করা, তারপর হচ্ছে জয় শ্রীরামের ধ্বনি দেওয়া, এই করে আমরা সাফাই করলাম। আর আমাদের একটা কথা বলি, যে আমাদের গৌরাঙ্গবাবু বললেন যে মন্দিরের ডেভেলপ, ওটাও অনেক পুরাতন মন্দির অবশ্যই, কিন্তু অ্যাকচুয়ালি এমপি লটে কিন্তু কোনো মন্দির বা কোনো ধর্মস্থানের কিন্তু টাকা সেভাবে আসে না। আর বর্তমান যেটা উন্নয়ন আপনারা বলছেন যে 5 বছর দেখা যায় না, আপনারা দেখতে চান না। বর্তমান আমাদের উত্তর দিনাজপুরে যেভাবে আমাদের দেবশ্রী চৌধুরী উন্নয়ন করেছে, যেটুকু উনার সাধ্যের মধ্যে আছে। আর একটা কথা ভাববেন, আশ্চর্য ব্যাপার, আপনারা ট্রেনের ব্যাপারে বলেছিলেন, আপনাদের ট্রেনের ব্যাপারটা, দিল্লির ট্রেনের জন্য উনি দিল্লিতে দরবার করেছে এবং খুব শীঘ্রই চালু হবে। আরেকটা বিষয় হচ্ছে দিল্লির ট্রেন অবশ্যই চালু হবে। সকালে একটা কলকাতার ট্রেন চেয়েছিলেন, শুনুন না, সকালে একটা ট্রেন চেয়েছিলেন, যেহেতু রাতে অসুবিধা হয়, এবং রাত্রে সন্ধ্যাবেলা সেটা 6:30টার সময় অসুবিধা, সেটা 9:30 করা হলো, ট্রেন দিয়েছে। এবং আমাদের বর্তমান যে স্টেশনে 2 নম্বর যে প্ল্যাটফর্ম, তাকে এক্সটেনশন করা হয়েছে, সেটা বাড়ানো হয়েছে, এবং আমাদের বর্তমান রায়গঞ্জ স্টেশনটাকে মডেলিং করা হবে, মডেল স্টেশন হিসাবে কিন্তু চালাবে। আর একটা কথা বলি, আমাদের দেবশ্রী চৌধুরী মাঠে ময়দানে সব সময় আমাদের সাথে থাকে। আর একটা
বিষয়টা হচ্ছে যে আমাদের এখানে পশ্চিমবঙ্গে উন্নয়ন করতে গেলে সাধারণত আমরা হচ্ছে বিরোধী, আমরা পশ্চিমবঙ্গের বিরোধী, আমাদেরকে সব জায়গায় বাধা দেওয়া হয়, এমপি লটের টাকা পর্যন্ত বয়ে থাকে। উন্নয়ন যদি করতে চান তাহলে বাধা কেউ দিতে পারে? সেই সব পারমিশন রাজনীতি করে না। আপনারা যদি উন্নয়ন সাধারণ পানীয় জলের ব্যবস্থা, জিনিসপত্রের দাম যখন বেড়ে যাচ্ছে তখন সাংসদ কিন্তু ইসে করেন না কেন? বর্তমান আমাদের গ্যাসের দাম যখন নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বেড়ে যাচ্ছে সাংসদ কোনো কথা বলেন না। পারমিশন দেয় না। বর্তমান ফ্লাইওভার বললে তো হবে না। ফ্লাইওভার নিয়ে আমাদের ফ্লাইওভার দিতে পারেন না, দিল্লির ট্রেন বন্ধ করে রেখেছেন, ব্যবসা বাণিজ্যের ক্ষতি হচ্ছে, ব্যবসা বাণিজ্যের ক্ষতি হচ্ছে, মানুষ বেকারত্বের সমস্যা, এবং অনেকে প্রশ্ন করেছিল নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বেড়ে যাচ্ছে, সাংসদ কোথায়? আমরা তো সাংসদকে খুঁজে পাই না। সাংসদটা কোথায়? আপনারা দেখুন যে সাংসদটা কোথায়? হঠাৎ করে আসেন, আরে আশ্চর্য ব্যাপার, আসেন এসে একটু বলে দিয়ে চলে যান। উনি একটা এমপি, যেখানে যে রাম মন্দিরে গেলেন, ঝাড় দিলেন, এলেন, পরিষ্কার করলেন, ওনার উচিত ছিল সেখানে 50 লক্ষ টাকা দাম করা। আমাদের রায়গঞ্জে ফ্লাইওভার নিয়ে উনি নিজের পকেট থেকে করবেন তো। বর্তমান আমাদের উন্নয়নে আপনারা বাধা দিচ্ছেন। শুধু রাজনীতি করা এবং ছবি তোলার জন্য গেছিলেন, রাজনীতি এবং ছবি তোলার জন্য গেছিলেন। ওই রাম মন্দিরে কোনো প্রতিষ্ঠা করেন নাই তিনি, তাহলে আপনাদের ছবি তোলার জন্য গেছিলেন। ছবি তোলাটা বন্ধ করুন। আপনারা প্রত্যেকটা ছবি তোলাটা সাংসদ দেবশ্রী চৌধুরী প্রেম করেছে এবং কোনো উন্নয়ন করতে পারে নাই। তাদেরই কিন্তু গভর্নমেন্ট ছিল, তাদেরই কারণ হেলিপ্যাড কোথায়? তারা বলেছিল হেলিপ্যাড হবে, এইটা হবে, ওটা হবে, বন্দর হবে, সব শেষ। আপনাদের উন্নয়ন শুয়ে আছে রাস্তায়, মুখে চুন কালো দিয়ে শুয়ে আছে, বুঝতে পারলেন? আপনাদের ওটা মনে হয়। আমাদের 75টা প্রকল্পের মধ্যে আপনারা মমতা বন্দ্যোপাধ্যায় 75টা কটা হয়েছে আসবো, বেশ আসবো, আলোচনায় ফিরবো। কিন্তু ঠিক এত আলোচনা হচ্ছে, এতগুলো আলোচনার মধ্যে একটা জিনিস আপনারা বুঝতে পারছেন, ধর্ম বা মানুষ, ধর্ম এবং মানুষ দুটো মিলেমিশে একাকার হয়ে যায় যখন মানুষের প্রয়োজন সব থেকে বড় আকার ধারণ করে। এবং এই বিষয় নিয়ে একেবারে সিপিআইএম নেতা সুজন চক্রবর্তী কি বলেছে একবার শোনাবো, তারপর আসছি আলোচনায়। শুনুন। থেকে বেড়ালটা বেরিয়ে পড়লো, রামকে পৌরাণিক চরিত্র নয়, রামকে নিয়ে ওরা রাজনীতি করবে এবং রাম ওদের রাজনীতির উপজীব্য। রাজনীতির হাল খুব খারাপ, সেই কারণে রাম ওদের রাজনীতির উপজীব্য। আমরা তো এই কথাটাই বলছিলাম, কারুর বিশ্বাস আলাদা কথা, কিন্তু মানুষের বিশ্বাস অথবা ধর্ম তাকে রাজনীতির প্রায় ব্যবহার করাটা, রাজনীতিকে কলুষিত করা হয়, ধর্মকেও কলুষিত করা হয়। আজ ঝুলি থেকে বেড়ালটা বেরিয়ে পড়েছে। দেবশ্রী চৌধুরী বলে ফেলেছেন যে রাম ওদের কাছে কোনো ধর্মের ব্যাপার না, রাজনৈতিক চরিত্র। রামের নাম করে মোদিজিকে অবতার বানাবার একটা প্রচেষ্টা। এবার একেবারে উত্তমবাবুর কাছে আসবো। উত্তমবাবু, একেবারে সুজনবাবু বলছেন যে ঝুলি থেকে বেড়াল বেরিয়ে পড়েছেন, কি বলবেন সেই বিষয়ে? সঠিক কথা, এটা হঠাৎ করে মনে পড়লো 5 বছর অতিক্রম হতে চললো এই সংসদের সময়কে। অন্য দাবি করছি, তার এই সময়কালে তিনি কি করেছেন? হঠাৎ করে আজকে বন্দর এলাকাতে তিনি মন্দির সাফাই অভিযানে গেলেন। কি হবে আমাদের দেশের যুবদের কর্মসংস্থান? কি হচ্ছে, কি কারণে শিক্ষক নিয়োগ হচ্ছে না? স্কুলের দরজাগুলোতে তালা পড়ে যাচ্ছে। বিভিন্ন বিশ্ববিদ্যালয়তে 50% 45% আসন ফাঁকা। ভিন রাজ্যে চলে যাচ্ছে তারা পড়াশোনা করবার জন্য বেসরকারি কলেজে। কি হবে এটা? আজকে নতুন করে 14 সালে এই মোদীর নেতৃত্বে যে সরকার হয়েছিল, তাদের ঘোষিত যে স্লোগান, যে নির্বাচনী এজেন্ডা, তারা একটাও এই সময়তে কার্যকরী করেনি। যখন আর ভোট বৈতরণী পার হতে গেলে, নতুন করে কিছু বলতে গেলে মানুষ ভাববে এরা সবটাই মানুষকে ধোঁকা দিচ্ছে, তখন ধর্মের নামে, জাতের নামে রাজনীতি করছেন এবং রামকে নিয়ে তারা রাজনীতিতে নেমেছেন। রামই হচ্ছে তাদের পরিত্রাতা, রাম নিয়েই তারা নির্বাচনী বৈতরণী পার হতে চায়। আমরা বলছি আগে মানুষের স্বাস্থ্য, খাদ্য, বাসস্থান, চিকিৎসা তার বন্দোবস্ত হোক, কর্মসংস্থানের বিষয় হোক, তারপরে এই সমস্ত ধর্ম ভাবা যাবে। ধর্ম ছিল, ধর্ম আছে, ধর্ম থাকবে। ধর্ম আমরা নতুন করে হিন্দু ধর্ম আমরা শিখবো না মোদির কাছ থেকে, দেবশ্রী চৌধুরীদের কাছ থেকে। আমাদের এটা পরম্পরা, আমাদের মন্দির ছিল, মসজিদ ছিল, গুরুদুয়ারা ছিল, সমস্ত ছিল, আছে এবং থাকবে। কিন্তু আমাদের দেশের
1,35,00,000 মানুষের বাসস্থান, খাদ্য, চিকিৎসা, শিক্ষা, এই বিষয়টা হচ্ছে আজকে সবচেয়ে গুরুত্বপূর্ণ। এই বিষয়তে উদাসীন, দিশেহারা, যেমন দিল্লির সরকার তেমন রাজ্যের সরকার, মানে চলে চলে মাস্তুতো ভাই, যখন কিছু করার নেই তখন ধর্ম কর্ম এই সমস্ত নিয়ে চলছেন। এর বিরুদ্ধে আমরা, এটা জঘন্যতম কাজ, ধর্মকে রাজনীতির ময়দানে নামানো উচিত না। বেশ বেশ, একেবারে চন্দনবাবুর কাছে আসবো, উত্তমবাবুর কথার প্রসঙ্গে, এবং সুজন চক্রবর্তী যা বললেন, কি বলবেন এই বিষয় নিয়ে? আপনারা কি সত্যি বেড়াল কি তাহলে ঝুলি থেকে বেরিয়ে পড়বে? আমি বলছি, সুজন চক্রবর্তী মহাশয় যেটা বললেন, যে উনি বলছেন যে বর্তমান আমাদের বিজেপির অবস্থা ভালো না দেখে আমরা নাকি রাম নিয়ে রাজনীতি করছি। কিন্তু একটা কথা বলি, যে আপনারা কোন স্থানে আছে, আপনাদের নিজেদের স্থানটা আগে চিন্তা করে তারপরে বলবেন। আরেকটা কথা বলছি উত্তমবাবু, কথাটা আপনি একটু শুনবেন। হ্যাঁ, আপনি যে খাদ্য কর্মসংস্থানের কথা বলছেন, তাহলে কি 34 বছর ধরে কোনো গরিব ছিল না, কোনো বেকারের সমস্যা ছিল না? আপনারা কি 100% সমস্যা মিটিয়েছিলেন? 1 নম্বর। 2 নম্বর ব্যাপার হচ্ছে, দাঁড়ান, আগে শুনবেন, পশ্চিমবঙ্গে বর্তমান কোন সরকার আছে? আপনি যে প্রশ্ন করছেন পশ্চিমবঙ্গে কোন সরকার আছে, আপনি একবার সেটা ভেবে দেখুন। যাদেরকে নিয়ে আপনারা জোট করেছেন, আপনাদের প্রধানমন্ত্রী মুখ করতে পারছেন না, তাদের কথা ভাবুন। আপনারা কার সাথে আছেন? আপনারা পশ্চিমবঙ্গের কথা ভাবুন। আমাদেরকে কেন বলছেন যেসব জায়গায় বিজেপি সরকার আছে সেই সব জায়গায় অবশ্যই উন্নয়ন হচ্ছে, উন্নতি হচ্ছে, এবং এই পশ্চিমবঙ্গ থেকে লাখ লাখ হাজার হাজার শ্রমিক তারা সেখানে গিয়ে কাজ করে খাচ্ছে। হাজার হাজার লাখ লাখ শ্রমিক এই পশ্চিমবঙ্গ থেকে গিয়ে সেই সব জায়গায় বিজেপি সরকার আছে সেই সব জায়গায় গিয়ে কর্মসংস্থান করে খাচ্ছে, এবং সেখান থেকে কর্ম করে তাদের রুজি রোজগার চালাচ্ছে, তাদের সংসার চালাচ্ছে যে সব জায়গায় বিজেপি সরকার আছে। বলুন গৌরবাবু। আমরা এই যে চন্দনবাবু যে কথাগুলো বললেন, বিজেপি শাসিত রাজ্যগুলোতে কর্মসংস্থান রয়েছে, খাদ্যের সমস্যা নাই, একেবারে উত্তমবাবুর কথা প্রসঙ্গে। হ্যাঁ, উত্তমবাবুর কথা প্রসঙ্গে চন্দনবাবু বললেন, বিজেপি শাসিত রাজ্যগুলোতে তাই যদি হতো, তাহলে স্ট্যাটিক্স রিপোর্ট অনুযায়ী যেটা বলছে কেন্দ্র সরকার, আমাদের রিপোর্ট নয়, সেটাতে বিশ্ব ক্ষুধার সূচকে পিছিয়ে থাকতো না। বেকারত্বের সমস্যা থেকে আজকে 1 মিলিয়ন মানুষ বেকার থাকতো না, 100 কোটি মানুষ। এগুলো প্রসঙ্গ না। আজকে যে প্রসঙ্গ নিয়ে আলোচনা করছি, সেই প্রসঙ্গ যদি রাম মন্দির হয়, তাহলে আমাদেরকে প্রথমেই বলতে লাগবে রাম হচ্ছে বিজেপির কাছে ভোটের জেতার একটা এজেন্ডা, তুরুপের তাস ছাড়া কিচ্ছু নাই। মানুষের মধ্যে বৈরীকরণ, মানুষের মধ্যে ধর্ম বিভাজনের রাজনীতি। ওদের কাছে রাম কি জানেন অঞ্জনবাবু? রাম হচ্ছে ওদের কাছে ডিজে বাজিয়ে মদ খেয়ে গিয়ে নাচানাচি করা, অধ্যত্ত বিশৃঙ্খলা তৈরি করা। এটা না আপনাদের কালচার। আপনারা করেছেন, শুধু আপনারা করেছেন। পিস্তল নিয়ে দেখা গেছে, হাওড়াতে দেখা গেছে, দোকান রেশনের মতন করে দিয়েছে আপনারা করেছেন। মদ খেয়ে ডিজে বাজানো, আর এরা সিয়ারামের কথা বলে না, এরা সীতাকে অপমান করে। কারণ কি জানেন? ভারতবর্ষের মেয়েদেরকে এরা সুরক্ষিত রাখতে চায় না। যে হাতরাসের ঘটনা ঘটেছিল, মনীষা বাল্মীকি, তাকে হচ্ছে উলঙ্গ করে তাকে পুরানো হয়েছিল, তাকে হচ্ছে আজকে আমার কথা বলুন, 30 টাকার পাউচ বানিয়ে দিয়েছে যেসব সাধারণ মানুষ, আমার কেউ ভিডিও দেখাতে পারবে না। আপনাদের কাছে রামনবমীর নামে পেট্টি বেঁধে দিয়ে তরোয়াল হাতে নিয়ে মদ খেয়ে ডিজে বাজানো, এটা হচ্ছে আপনাদের কাছে রাম। আর আমাদের কাছে রাম হচ্ছে মন্দিরে পূজা দেওয়া, উপবাস থেকে পূজা দেওয়া, পুরো ডিভোটি হিসাবে। আপনাদের কাছে রাম হচ্ছে, আপনাদের কাছে রাম হচ্ছে আমাদের কোন নেতা নেত্রী মদ ডিজে বাজিয়েছে। রামের যে ব্র্যান্ড, রাম যে ব্র্যান্ড মদ, সেই মদ খাইয়ে দিয়ে ডিজে বাজানোর কাছে আর এই দেবশ্রী চৌধুরী যে কথা বললো, দুজনকে সুযোগ দিয়েছিলাম। উত্তমবাবু বলুন, চৌধুরী আজকে গৌরবাবু আসবো, উত্তমবাবু বলুন, চন্দ্রবাবু আসবো, প্লিজ এরকম ভাবে
কোঅপারেট না করলে মুশকিল হয়ে যাবে, প্লিজ সমস্যা হবে প্লিজ প্লিজ চন্দ্রবাবু, গৌরাঙ্গবাবু প্লিজ, গৌরাঙ্গবাবু প্লিজ, গৌরাঙ্গবাবু প্লিজ, গৌরাঙ্গবাবু প্লিজ, চন্দ্রবাবু প্লিজ, বেশ 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 চন্দনবাবু প্লিজ, গৌরাঙ্গবাবু প্লিজ, এরকম করলে পিসিআর কে বলবো ফ্ল্যাট ডাউন করতে, এইভাবে কথা না শুনলে প্লিজ গৌরাঙ্গবাবু কোঅপারেট করুন প্লিজ। বেশ বেশ উত্তমবাবুর কাছে আসুন, উত্তমবাবু বলুন, উত্তমবাবু বলুন, বেশ 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 গৌরাঙ্গবাবু প্লিজ প্লিজ, চন্দ্রবাবু প্লিজ 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 বলুক ওনারা। এক কথায় অঞ্জন, আবারও বলছি, এক কথায় অঞ্জন আপনাদের ডিবেট করার জায়গা হলো, প্লিজ প্লিজ প্লিজ, এক কথায় অঞ্জন আপনাদের ডিবেট করার জায়গা হলো, এটা রাজনৈতিক মঞ্চ নয়, প্লিজ বলুন। হ্যাঁ বলুন, আপনি কি বলছিলেন বলুন। হ্যালো, হ্যাঁ উত্তমবাবু আপনি বলুন কি। হ্যাঁ আসলে আমাদের বলবার অনেক কিছুই আছে। এই যারা দুজন, যে দুটো সরকারি দল, একটা রাজ্যের দল একটা দিল্লির দল, তারা বসে যেভাবে কথা বলছেন মনে হচ্ছে তারা সবটা জেনে বুঝে গেছেন, গোটা দেশটা সোনা দিয়ে মুড়ে দিয়েছেন আর কি। আমরা যেটা কথা বলতে চাই, ধর্ম ছিল, ধর্ম আছে, ধর্ম থাকবে। রাম অতীতেও ছিল, রাম এখনো আছে, রাম ভবিষ্যতেও থাকবে। মন্দির মসজিদ গির্জা গুরুদুয়ারা ছিল, আছে, থাকবে। আমরা চাই মানুষের শিক্ষা, কর্মসংস্থান, বাসস্থান, এই বিষয়টা কর্মসংস্থান, শিক্ষা নিয়ে সরকার আপনাদের বামপন্থী লোকেরা, আপনাদের নেতারা বলুন একেবারেই সাম্প্রদায়িকতা মানেন না, রাম ছিল বা যাই হোক না কেন কোনো ভগবানের নাম তারা মানেন না, এবং একেবারে আপনারা যেটা বলেন যে আপনারাও একেবারে ধর্ম নিরপেক্ষতা। প্লিজ বলুন কে বলছেন? না না আমি প্লিজ 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 উত্তরবঙ্গ থেকে উত্তর নেব। মিডিয়াটা বলবার চেষ্টা করে না, বামপন্থীরা ধর্মের বিরোধীরা, ধর্মান্ধতার বিরুদ্ধে একটা বিষয় হাইলাইট করে, উত্তরটা নেব। আপনারা রাম ভক্ত, আপনারা দেশের কথা ভাবছেন, আপনারা 34 বছরে বর্তমান পশ্চিমবঙ্গকে কোন জায়গায় নিয়ে গেছে, প্লিজ চন্দনবাবু, উত্তমবাবু থেকে উত্তরটা নেব। চন্দনবাবু প্লিজ, উত্তমবাবু আপনি বলুন, একই পদ্ধতিতে ভারতবর্ষের পার্লামেন্টে স্বাধীনতার পরে এই প্রথম 146 জন সাংসদকে বাইরে রেখে জনবিরোধী আইন বিল পাশ করে আইনে পরিণত করতে চাইছেন। একইভাবে আজকেও দেখছি এখানে আমাদের পরিষ্কার কথা হচ্ছে, রাম অতীতে ছিল, রাম আছে, মানুষের মনে আছে, আবেগে আছে, ভবিষ্যতেও থাকবে। কিন্তু রাম নিয়ে নির্বাচনী বৈতরণী পার হতে চায়, আমাদের কাছে আমাদের বিনীত আবেদন, আপনারা যেভাবে দেশটাকে চালাতে চাইছিলেন 2014 সালে আমরা বলতে চাইছি, বলতে দিন আমাকে বলতে দিন, 2014 সালে আপনাদের দল ক্ষমতায় আসবার আগে যা যা কথা বলেছিলেন, কথা কর্ম তারা বাস্তবায়িত করেছেন। আপনারা কথা বলেছেন 2019 সালে একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে এসেছেন, জনহিতকে কি কাজ করেছেন, কৃষকের সাথে কি কাজ করেছেন, শ্রমিকের সাথে কি কাজ করেছেন? কাজ নেই। যখন নির্বাচনী বৈতরণীতে কাজ করেননি, মানুষ আপনাদের ধোঁকাবাজি ধরে ফেলেছে। নির্বাচনী বৈতরণী পার হওয়ার জন্য রামের উপরে ভরসা করছেন, তাই দেবশ্রী চৌধুরীকে ছুটতে হচ্ছে বন্দরে, রাম সীতা মন্দিরকে পরিষ্কার করতে, ধোলাই করতে। আমরা বলতে চাই এভাবে করবেন না। লোকসভার অভ্যন্তরে দাঁড়িয়ে ভারতবর্ষের নজির 146 জন সাংসদকে সাসপেন্ড করে আমরা আপনারা জনবিরোধী আইনগুলো পাস করে বিলকে আইনে পরিণত করছেন। আপনারা কন্ট্রোল করতে চান, রাজ্যের শাসক দল, দিল্লির শাসক দল, দুই সরকার মিলেমিশে যেভাবে দেশের মানুষের কন্ট্রোল করতে চাইছেন, আমরা বলছি ধর্ম নিয়ে মানুষকে ইয়ে করা যাবে না, বেশি দিন ঘুরিয়ে রাখা যাবে না। বেশ আবারও আলোচনায় ফিরবো, কিন্তু সময় এখন একটা ছোট্ট বিরতি নিতেই হচ্ছে। তার কারণ যে তাবুত্তাপ চলছে, কতটা রাম ভক্ত যারা রয়েছেন সত্যি সত্যি কোনো পার্টির রঙের মধ্যে তারা আদৌ সীমাবদ্ধ কিনা জানি না, কিন্তু এটা সত্যি যে রাম নিয়ে যে লড়াই চলছে, সে লড়াই বিরতির পরেও থাকবে। সময়ের ছোট বিরতি, ফিরছি বিরতির পর, সঙ্গে থাকুন।
বছর পেরিয়েছে, দিন পেরিয়েছে, সংখ্যাগুলো বারবার করে পেরিয়েছে। কেন বলছি জানেন? একেবারে 1885 সাল থেকে যে বিতর্ক শুরু হয়েছে, তারপরে এই একই বিতর্কের বারবার করে যে ক্রমবর্তমান যে জিনিসগুলো চলছিল সেটা পরপর আপনাদেরকে একটু বলি। 1949 থেকে 1950, 1950, 1959 থেকে 61, 1986, 1989, 1992, 1993, 1994, 96, 2002 সাল থেকে 2005 সাল, 2009 সাল, 10, 11, 16, 19 এবং গিয়ে 2024। এই প্রত্যেকটি বছর বারবার করে রাম মন্দির নিয়ে বিভিন্ন রকম কথা সামনে এসছে। আসলে রাম কার জানা যায়নি এখনো পর্যন্ত, কিন্তু যা বলা হয় বিরোধী পক্ষ থেকে, যা বলা হচ্ছে ব্যতীত, বিজেপি ব্যতীত বাকি দলগুলো যেটা বলছে যে এই রাম হয়তো সত্যি সত্যি এবার বিজেপির হতে চলেছে। একেবারে গৌরাঙ্গবাবুর কাছে আসবো। গৌরাঙ্গবাবু কি বলবেন এই বিষয়ে? দেখুন, একটি কথা, প্রচলিত কথা, গ্রাম বাংলার মানুষ, শহরের মানুষ এবং ভারতবর্ষের মানুষ প্রত্যেকে জানে, এটা আমরা সবসময় বলি, রঘুপতি রাঘব রাজা রাম, পতিত পাবন সিয়ারাম। এই পতিত পাবন সিয়ারাম, সিয়ারামটা সীতারামকে প্রতিষ্ঠিত করতে পারে নাই। যারা বিভিন্ন জায়গায় মানুষের কাছে দাঁড়াতে পারছে না, তাদের নিজস্ব এজেন্ডা নাই এবং উন্নয়ন নেই। মানে আপনার দাবিটা কি? আপনার দাবি কি এটাই যে রাম মন্দিরে রামের পাশে সীতাকে বসাতে হবে? একদম। সীতা যদি না থাকে তাহলে তো আমরা মনীষা বাল্মীকির হত্যাকাণ্ড দেখব, অথবা সীতা যদি না থাকে, ওনাদের কাছে সীতা যদি না থাকে, তাহলে আমরা হচ্ছে মণিপুরে দেখবো উলঙ্গ হয়ে ভারতবর্ষের চিত্র, যেটা ভারতবর্ষকে লজ্জিত করবে। এটা কি রাম প্রতিষ্ঠা? আজকে আমরা দেখবো যে নরেন্দ্র মোদী নিজে গিয়ে হচ্ছে প্রতিষ্ঠা করতে যাচ্ছেন, যেখানে সাধু সন্তরা ব্যবহৃত। তাহলে এটা কি শুধুমাত্র বিজেপি নিজের ভোটে জেতার জন্য নিজস্ব রাজনৈতিক এজেন্ডা, যেখানে সাধারণ মানুষের কথা বলা হয় না? আমি বলিনি, প্লিজ আপনার সময়টাতে আমাদের একটাই এজেন্ডা যে রাম কারো নয়, রাম প্রতিটা মানুষের, ভারতবর্ষের হিন্দু, মুসলিম, শিখ, খ্রিস্টান, দেশাই সব মানুষের। কিন্তু একটা লোককে নিয়ে যখন একটা ব্যক্তি, একটা দল যখন করে, তখন সেই রামটা হয়ে যায় এক ধর্মের, আর সেই ধর্মের কাদের হয়ে যায়? বিজেপি যখন করে তখন সবার হয় না, সব মানুষের হয় না, ভারতবর্ষের প্রত্যেকটা মানুষের হয় না। এখানে ভারতবর্ষের যে সংবিধান বলেছিল যে প্রত্যেকটি ধর্মের মানুষ সুখে, শান্তিতে, সমৃদ্ধে সব ধর্মকে সম্মান দিতে লাগবে, আর বিজেপির রামের মাধ্যমে সব ধর্মের মানুষ সম্মানিত হয় না এবং তা সব অন্য ধর্মের মানুষরা বিপদগ্রস্ত হয়। এইটা আমরা চাই না। উত্তমবাবু, আপনার কাছে আসবো। উত্তমবাবু, একেবারে আপনি শুনতে পাচ্ছেন এই প্যানেলে বসে থেকে একেবারে গৌরাঙ্গবাবু বলছেন যে এক প্রকার তিনি চাইছেন যে রামের পাশে সীতামাকে বসানো হোক। আপনি কি চান? আমরা অ্যাকচুয়ালি রামের পাশে সীতা থাকবে না অন্য কেউ থাকবে সেটা কথা না, যে রাম তো এখন, মানে আপনি কি বলতে চাইছেন রামের পাশে তাহলে কে থাকবে? নাগপুরের রাম, রাম হচ্ছে আরএসএস যারা চালায়। না, আপনি যে প্রথমে কথা বললেন রামের পাশে যে কেউ থাকতে পারে, নির্দিষ্ট ভাবে কারো থাকার কথা বলছি না। এইভাবে বলছেন কেন? রামটা আমরা রাম নিয়ে কোনো এইভাবে বললেন কেন কথাটা? বলছি না, না এইভাবে বললেন কেন? এটা শুনতে খারাপ লাগলো না? নাগপুরে আপনি কোনো ব্যক্তি বিশেষে কথা বলছেন না তো, আরএসএস আপনি কোনো ব্যক্তি বিশেষে কথা বলছেন না, আপনি সিনিয়র লোক, আমরা যেটা বয়স জ্যেষ্ঠ লোক, আপনার মুখে এই কথা শোভা দেয় না। আপনাকে একটা অনুরোধ করছি যে আপনি এইভাবে বললেন কেন কথাটা? কোনো ব্যক্তি নেই, আপনি আমাকে নিয়ে বলুন, আমার দলকে নিয়ে বলতে পারেন, কিন্তু অন্য কাউকে বলতে হবে। এটার মানেটা কি? না, এটার মানেটা কি বোঝাচ্ছেন আপনি? না, রামের পাশে সীতা বসবেন, অন্য কেউ বসবে, মানে এটা আপনি এই কথাটাকে উজ্জ্বল করতে হবে। এটা কিন্তু মানছি না, এটা কিন্তু মানবো না আমরা কোনো। কিন্তু রাম নাগপুরের সম্পত্তি আমরা বলছি তো, রামকে নিয়ে যেভাবে বিজেপি দল বাড়াবাড়ি করছে, আপনাকে কি বলছি যে আপনি যেভাবে বললেন রামের পাশে সীতা থাকবে না অন্য কেউ থাকবে, অন্য কেউ বলতে কি বোঝাচ্ছেন? আপনি কি কোনো ব্যক্তি বিশেষে কথা বলছেন না আমাদের প্রাণ পুরুষ রামকে নিয়ে বলছেন? আমি কোনো কথা বলছি না, আমি নির্দিষ্ট কারো কথাই বলছি না, আমি কারো কথাই বলছি না। আমরা বলছি ভারতবর্ষের ধর্মনিরপেক্ষতা, হিন্দু, মুসলমান, শিখ, খ্রিস্টান, বৌদ্ধ জনের ভারতবর্ষের রামের পাশে কে থাকবে, সীতা থাকবে না, আমরা নির্দিষ্ট বলছি না।
ঠিক আছে, বলুন বলুন, আপনি বলুন, আপনি কন্টিনিউ করুন। রামের পাশে কে থাকবে সেটা আমরা কোনো বিচার্য বিষয় আলাদা করে বলতে চাইছি না। আমরা বলছি রাম মানুষের, এদেশের মানুষের আবেগ। রামকে নিয়ে যখন রাজনীতি করতে যায় নাগপুর থেকে নির্দেশ করে বিজেপি দল, আমরা তার বিরুদ্ধে। রামকে নিয়ে নির্বাচনী বৈতরণী, রাম যখন রাস্তায় আসে সেটা রাজনীতি। রাম মানুষের বিশ্বাস, রাম মানুষের আবেগ। তরোয়াল ত্রিশূল নিয়ে হয় সেটা নিশ্চয়ই সেটা আবেগ না, সেটা অন্য ধর্মের সংখ্যালঘু ধর্মের উপর আক্রমণ। একেবারে অন্তিম লগ্নে চলে এসেছি, একেবারে অন্তিম। আসবো, সুযোগ দেবো চন্দ্রবাবু, আপনাকেই সুযোগ দেবো। বেশ না, উত্তর দেবো। কথা প্রসঙ্গে ডিবেট হতে থাকবে। চন্দ্রবাবু প্লিজ, একেবারে অন্তিম লগ্নে চলে এসেছি, আপনাকে 1 মিনিট সময় দিলাম, একেবারে আপনি বলার সুযোগ পাবেন। 1 মিনিট সময় শুরু হচ্ছে আপনার এখন, প্লিজ কেউ ইন্টারাপ্ট করবেন না, বলুন। বললাম যে আপনারা যেভাবে প্রচার করছে যে রাম নাকি আমরা একা দখল করে নিয়েছি, রাম কিন্তু সবার। এবং আরেকটা কথা বলি, আপনারা ভারতবর্ষী হয়ে, হিন্দু হয়ে আপনারা যে ধরনের মন্তব্য করছেন, আপনারা দেখবেন যে ইউপিতে বর্তমান মুসলিম ভাইয়েরা, বন্ধুরা, দাদারা, গুরুজন ব্যক্তিরা রামকে নিয়ে উন্মাদনায় মেতে আছে। তারা কিন্তু আবেগে ভাসছে এবং তারা বলছে আমাদের পূর্বপুরুষ আমাদের রামই ছিল, পরে আমরা হয়েছি। কিন্তু বিষয়টা হচ্ছে মুসলিম ভাইরা মেনে নিচ্ছে, কিন্তু আপনারা মানতে পারছেন না। আপনারা কিন্তু একটু আগে রামকে নিয়ে ভুলভাল কথা বললেন। এবং আরেকটা কথা বলি, রামকে নিয়ে আমরা রাজনীতি করছি না। এবার একটা কথা বলি, 70 হাজার বছর ধরে, 100 বছর ধরে যেই লড়াইটা চলছিল সেই লড়াইটার সমাধান বিজেপি করেছে। এবং রাম কিন্তু সবার, এটা কিন্তু আমরা বলছি না কোনো সময়, কিন্তু 70 বছর ধরে কংগ্রেস সরকার ছিল, তারাও কিন্তু এই জায়গাটা এই কাজটা করতে পারতো। এবং 22 তারিখের পরেও কিন্তু প্রতিষ্ঠা হতে হয়, তখনও আপনারা সেম কথা বলবেন যে রাম হচ্ছে বিজেপি না সবার। একেবারে অন্তিম লগ্নে চলে এসেছি, এবার সরাসরি সুযোগ দেবো গৌরাঙ্গবাবুকে। গৌরাঙ্গবাবু, আপনার 1 মিনিট সময় শুরু হচ্ছে এখন, বলুন। রামকে নিয়ে রাজনীতি করবার জন্য বিজেপি যে পদ্ধতি নিয়েছে সেটাকে আমরা ঘৃণ্য মনে করি। মন্দিরে মন্দিরে দেবশ্রী চৌধুরী যাচ্ছেন এবং বাজে কথা বলছেন এবং নিজেকে রাম ভক্ত হিসেবে প্রতিষ্ঠিত করতে চাচ্ছেন, নিজের দলকে প্রতিষ্ঠিত করছেন, একদম ভুল এবং ভ্রান্তের মধ্যে রয়েছেন। কারণ 2024 নির্বাচনে বিজেপি জানে যে হারবে। তারা কোনো মানুষের কোনো প্রকার উন্নয়ন করতে পারেনি। প্রত্যেকটি মানুষের ঘরে ঘরে টাকা প্রতিদিন চুরি হয়েছে। ওরা উন্নয়ন নেই, সেই জন্য রামকে সামনে রেখে করার চেষ্টা করছে। সেই রামকে এবং হিন্দু ধর্মকেও তারা বকলমে নিজস্বভাবে তারা অপমানিত করছে। আমরা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে, আমাদের এখানেও মমতা বন্দ্যোপাধ্যায় জগন্নাথ মন্দির দীঘাতে তৈরি করছেন, কিন্তু এই ধরনের রাজনীতি করছেন না, যেটা হচ্ছে নরেন্দ্র মোদী করছে। এটা ঘৃণ্য রাজনীতি এবং সাম্প্রদায়িক দাঙ্গা লাগানোর একটা সৃষ্টি করছেন। এর প্রতিবাদ করছি। আমরা প্রতিবাদ করি কারণ বিজেপি জানে যে মানুষের কাছে আর কোনো এজেন্ডা নাই, তাই জন্য এগুলো করছে। বেশ, একেবারে অন্তিম লগ্নে এসে উত্তমবাবুকে সুযোগ দেবো। উত্তমবাবু, আপনার 1 মিনিট সময় শুরু হচ্ছে এখন, বলুন। আমি প্রথমেও যেটা বলেছি, সাম্প্রদায়িকভাবে কাউকে ধাক্কা দেবেন না, কাউকে দুঃখ দেবেন না। দেশের সরকার জনহিতের কাজকর্ম করুক না, দেশের সরকার দেশের মানুষের কল্যাণে কর্মসূচি গ্রহণ করুক, শিক্ষা, কর্মসংস্থান, চিকিৎসা, বাসস্থান এই সমস্তটা করুক। মানুষের চিকিৎসার বন্দোবস্ত হোক, ধর্ম থাকুক মানুষের বিশ্বাসে, মানুষের অন্তরে, রাজনীতি হোক লড়াইয়ের ময়দানে। ফলে ধর্মকে রাজনীতির ময়দানে মিশিয়ে যে অস্থিরতা তৈরি করবার পরিবেশ তৈরি করছেন, এই ঘটনাকে আমরা ধিক্কার জানাচ্ছি। মানুষের বিশ্বাসকে ভেঙে খান করে দিয়ে মানুষের মধ্যে সম্প্রীতির বাতাবরণকে ধ্বংস করার এই অপচেষ্টার বিরুদ্ধে আমরা বলছি, সম্প্রীতি, অখণ্ডতা, ধর্মনিরপেক্ষতা বজায় থাকুক, মানুষ সুখে শান্তিতে সমৃদ্ধিতে বসবাস করুক, এটাই আমাদের বক্তব্য। বেশ, একেবারে অন্তিম লগ্নে এসে আপনাদের তিনজনকেই জানাই ট্রাইব টিভিতে আসবার জন্য অশেষ ধন্যবাদ। যে কথা বলে আজকের এই স্পেশাল শো শেষ করতে হচ্ছে, রাম নিয়ে যে তরজা চলছে, শ্রীরামকে নিয়ে যে তরজা চলছে, সত্যি কি এটি তরজা করার মতো বিষয়? তার কারণ যে রামকে নিয়ে তরজা চলছে সেই রাম মর্যাদা পুরুষোত্তম, এবং সেই রামকে নিয়ে যখন কোনো পলিটিক্যাল পার্টিরা ডিবেট করে, প্রশ্ন তখন ওঠে রামের কি সত্যি কোনো দল ছিল? রাম যখন তার রাজত্বে রামায়ণের নতুন লেখাগুলো লিখছিলেন তার জন্য, তখন কি তিনি কোনো দল করতেন? প্রশ্ন থাকলো আজকের এই ডিবেট শোয়ের একেবারে অন্তিম লগ্নে। সেরকমই টান শো দেখার জন্য ঠিক সন্ধ্যে 7টায় নজর রাখতে হবে ট্রাইব টিভিতে। এক কথায় অঞ্চনা। নমস্কার।